নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম অঙ্কফল। শুনতে থাকুন আজকের গল্প অঙ্কফল। মেয়েরা এত তাড়াতাড়ি বুড়িয়ে যায় কেন? নন্দা কেন এমন বুড়িয়ে গেল? আর সে সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে কথাটা আর একবার নতুন করে ভাবল রঞ্জন। রোজই যেটা ভাবে, কি বিশ্রী রকম বুড়িয়ে গেছে নন্দা। নন্দা, সুনন্দা, সেই চটপটে ঝরঝরে মেয়ে, এখন একেবারে একটা গিন্নি যেন। কথাটা তুললেও লজ্জার বালাই মাত্র দেখা যায় না ওর। দিব্যি হি হি করে হেসে বলে, শোনো কথা, বয়স হচ্ছে আর বুড়ো হব না, দিন কি বসে থাকবে নাকি? রঞ্জন বিরক্ত হয়ে বলে, দিনকে বসিয়ে রাখবার মন্ত্র জানতে হয় নন্দা, ওটা একটা আর্ট। দিনের হাতে একেবারে আত্মসমর্পণ করে দিয়ে বসে 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 শুধু শেষের সেই দিনের দিন গুনব? কি বাঁচা বাঁচা নয়, মোরা। তা এমনই স্বভাব নন্দার, রাগতেও জানে না। হেন অপমানকর কথাতেও রাগেন না, বরং হাসির মাত্রাটা আরো বাড়ায়। তা বাপু, তুমি যদি চিরতরুণটি থেকে যাও, আমি তার সঙ্গে সঙ্গে তাল দিই কি করে? সেকাল হলেও না হয় দেখে শুনে একটি সুন্দরী তরুণী জোগাড় করে তোমার একটা বিয়ে দিয়ে প্রতিপ্রেমের পরাকাশটা দেখাতাম। হ্যাঁ, নন্দা রসিকতাগুলো ক্রমশ ওর চেহারার মতোই স্থূল হয়ে যাচ্ছে। শুনলে বিরক্তিতে গা বিষিয়ে ওঠে। নন্দার ওই মোটা রসিকতার সঙ্গে গড়িয়ে পড়া হাসির দাপটে মুটিয়ে যাওয়া দেহটা দুলে ওঠে। ভারী গালের আশেপাশে খাঁজ পড়ে। আর রঞ্জন রায় সেই দিকে তাকিয়ে তাকিয়ে একদার বিএ ক্লাসের ছাত্রী সুনন্দা সেনকে আবিষ্কার করবার চেষ্টায় ব্যর্থ হয়ে বিরক্তি বিকৃত মুখে সরে যায়। অথচ সেই সুনন্দা সেনকেই সুনন্দা রায় করে নেবার জন্যে কতগুলো দিন যে কি উন্মাদনাতেই কেটেছে রঞ্জন রায়ের। সেই রঞ্জন রায় তো আজও আছে প্রায় তেমনই। এই তো আরশির মধ্যে পড়া নিত্য ব্যায়ামে মজবুত দেহটার ছায়া, আর ওই দেওয়ালে ঝোলানো এমএ ক্লাসের ছাত্র রঞ্জন রায়ের ক্যামেরায় ধরা দেহ ছায়া। দুটোর কতটুকু তফাৎ, কতটুকু বদলেছে রঞ্জন। অথচ নন্দা, ওর ছাত্রীবেলার ছবিটা যেটা বিয়ের আগে রঞ্জনকে উপহার দিয়েছিল, সেই ছবিটা যেন টেবিলের উপর থেকে রঞ্জনের দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি হাসে। রাগ করে ওটাকে একদিন টেবিল থেকে সরিয়ে ড্রয়ারে পুড়ে রেখেছে রঞ্জন। তা যে সরিয়ে রেখেছে তা কি নন্দার চোখে পড়েছে না খেয়ালে এসেছে? রঞ্জন ভেবেছিল এই ছবি সরিয়ে ফেলা নিয়ে নন্দা যখন প্রশ্ন তুলবে, তখন রঞ্জন একবার আশ মিটিয়ে মনের উষ্মা প্রকাশ করে নেবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে নন্দাকে কি ছিল সে আর কি হয়ে গেছে। কিন্তু দিনের পর দিন দেখা গেল নন্দা ওই ছবির কথা তুললই না। অর্থাৎ বোঝা গেল টেবিলের ওই শূন্যস্থানটা তার মনের কোনোখানে শূন্যতার সৃষ্টি করতে পারেনি। শুধু আকৃতিতেই নয়, প্রকৃতিতেও আকাশ পাতাল বদলে গেছে নন্দা, বৃষ্টি রকমের বুড়িয়ে গেছে। পাশের ঘর থেকে হি হি করে হাসির শব্দ এলো। নন্দারই হাসি। কোনো প্রতিবেশিনী বান্ধবীর সঙ্গে আড্ডা জমানো হয়েছে বোধ হয়। স্ফূর্তির কোনো অভাব নেই। এই ঘর থেকে চোখে না দেখেও নন্দার ওই আহ্লাদে আটখানা মূর্তিটা কল্পনা করতে পারল রঞ্জন। ফর্সা ধবধবে মুখটা, যেটা ইদানিং গঠনভঙ্গিতে প্রায় ডাবরের মতো হয়ে উঠেছে, সেই মুখটা নিশ্চয়ই এখন প্রসাধনের বালাই বর্জিত,
তেলতেলে মতো। স্নানের পর কপালে যে সিঁদুর টিপটি এঁকেছিল, সেই টিপ তো এখন সারা কপালে ছড়িয়ে পড়ে আছে। বিকেলে আবার স্নানের আগে ওর ওই কপালে আর কোনো সংস্কার জুটবে আশা নেই। এলো চুলগুলো মাঝে মাঝে একবার হাতে জড়িয়ে মাথার পিছনে চূড়ো করে, আর তখন কপালটা টান টান দেখাচ্ছে। আবার মাঝে মাঝে যখন ঘাড়ে ভেঙে পড়ছে সেই এলো খোঁপার তাল, তখন নন্দার সেই সহজাত কোঁকড়ানো চুলগুলো নেমে এসে কপাল থেকে মুখটাকে বোকাটে করে তুলছে। গায়ে একটা কনুই পর্যন্ত হাতাওয়ালা ঢিলে ঢালা ব্লাউজ, পরনে একখানা চওড়া পাড়ের শাড়ি, তার সঙ্গে হিহি হাসি। ভাগ্যের মধ্যে ওই পরন পরিচ্ছদটা বেশ একটু দামি আর শৌখিন হওয়া চাই সুনন্দার। তবু রক্ষে, এর উপর যদি ময়লা মোটা পড়তো তাহলে তো আরোই। আশ্চর্য, মানুষের রুচি এত বদলায়। ওই সুনন্দা কলেজে আসতো বেশিরভাগ দিনই পাড়বিহীন কাপড় পরে, হয়তো বা ফিকে রঙা কিংবা সাদা। কেউ যদি কোনোদিন ওই শাড়ির পাড়হীনতার কথা উল্লেখ করত, সুনন্দা বলতো, পাড় মানেই তো সীমার বন্ধনের আভাস। একেবারে সীমাহীনতার বাণী বহন করে আনছি। রঞ্জন এদিক ওদিক তাকিয়ে বলতো, ইস, একেবারে অপার সমুদ্র। না তো কি, ফুল ছাপানো ভরা গঙ্গাও বলতে পারো। তাই বলতো রঞ্জন। সেই পাড়হীন শাড়ির আঁচলটা টান টান করে কোমরে জড়িয়ে টেনিস খেলতে নামতো সুনন্দা সেন, আর সাফল্যের হাসিটা হাসত রঞ্জন রায়ের মুখের দিকে তাকিয়ে। তখন অনেকের ঈর্ষার পাত্র রঞ্জন রায় সৌভাগ্যের গর্বে ফুলে উঠত। আজ সে বুক ফুলে ওঠে ক্ষোভের নিঃশ্বাসে। সেই চটপটে ঝকঝকে প্রাণোচ্ছল মেয়ে, প্রাণোচ্ছল। একবার ভেবে নিল রঞ্জন, না, সেই উচ্ছলতার কামাই এখনো নেই। শ্রান্ত দিনরাতি উছলে উছলে পড়ছে সুনন্দার। হাসিতে টোল খাওয়া আর খুশিতে লাল হয়ে ওঠা ছাড়া আর কোনো রকম মুখ ওর কোনোদিনও দেখেছে কি না মনে করতে পারে না রঞ্জন। অথচ মেয়েদের ওই খুশিতে ডগমগ মুখটা যে দেখতে কতটা কুশ্রী লাগে সে কথা রঞ্জন ছাড়া আর কে জানে। আগেও বেশি হাসত সুনন্দা, কিন্তু তার রূপ আলাদা ছিল। প্রথম দিকে যখন মুটিয়ে যেতে শুরু করেছিল, রঞ্জন বারবার বলেছিল তোড়জোড় করে ব্যায়াম করতে, কিন্তু কে শোনে কার কথা। শুধু তো দেহেই নয়, মনে, বুদ্ধিতে, রুচিতে, সব কিছুতেই স্থূলতার স্পর্শ লেগে গেছে সুনন্দার। তাই রঞ্জনের গায়ে গড়িয়ে পড়ে হেসে বলেছে, ধাই পড়েছে আমার খেটে খুঁটে স্লিম ফিগার করতে। আর একবার তো বিয়ে হচ্ছে না, বরং সুন্দরী হলেই তোমার ভাবনা বাড়বে, কি কোথা থেকে হয়তো প্রেমে পড়ে বসবে। বেশি বললে বলতো, কি হবে বাপু চেহারা চেহারা করে, এত বড় বড় ছেলে মেয়ের মা হয়ে গেলাম। বলেই যেন ছেলে মেয়েগুলোকে বড় করে তুলতে চায় নন্দা। নয়তো এই তো সেদিন জন্মালো ওরা। হচ্ছে সর্বশরীরে ঘোষণার হিল্লোল তুলে ঘরে ঢুকলো সুনন্দা। হচ্ছে সাজগোজ? না, তোমার আর বয়স কোনোদিনও হবে না। তোমার সাজের বহর দেখে ছেলে মেয়েরা যে কি ভাবে, নিশ্চয় হাসে। কেন, হাসির কি আছে? রঞ্জন তার দীর্ঘ সুঠাম দেহটা এক পা ঘুরিয়ে ফিরে দাঁড়িয়ে বলে, হাস্যকর কি দেখেছে তারা? এই তোমার ক্রিম, স্নো পাউডার, সেন্ট। তা সেটা এমন কি মহাভারত অশুদ্ধের ব্যাপার? তেল মাখি না, সাবান মাখি না। ও মা, তার সঙ্গে বুঝি এক হলো? সেটা হলো দরকার। দরকারের মাত্রা সবাইয়ের সমান নয় নন্দা। আমার কাছে এর সবগুলোই দরকারি।
অবশ্য প্রয়োজনীয়। তোমার মতো নোংরা যদি আমি না হতে পারি। নোংরা আমি? এতেও হাসির খোরাক পাচ্ছে সুনন্দা। বলতে হয় না, যে আসে সে আমার ঘর সংসার রান্না ভাড়ার দিকে ধনী ধনী করে, বুঝলে মশাই? কি বলে জানো? বলে, আহা, আপনার বাড়ি দেখলে চোখ জুড়োয়, যেন পরলে সিঁদুর উঠেছে। আর কি, ওই রান্না ভাড়ারই সার বুঝেছ? বলে আঁচড়ানো চুলটা আবার আঁচড়াতে থাকে রঞ্জন। না তো কি, কাল ভেদে সব কিছুই বদলায়, সারাচ্ছার জ্ঞান, বুঝলে? গালে টোল আর চিবুকে খাঁজ পড়িয়ে হাসে সুনন্দা। যাই বাবা, দেখি গে, ঠাকুর চন্দন আমার সাথে তোপসে মাছের কি দুর্গতি করে বসলো। বাড়ি রেবার মা বেড়াতে এসে দিল দেরি করিয়ে। রেবার মা? রঞ্জন খুব নিরীহভাবে বলে। ও, বাড়ি জি বুঝি? জি, রেবার মা জি। চোখ কপালে তোলে সুনন্দা। এ পাড়ায় নতুন এলে নাকি? রেবাকে চেনো না? না তার মাকে দেখো নি তুমি? ফট করে অমন আমার বান্ধবীকে বলে বসলে জি। তা কি জানি। আরো অমায়িক ভাব মুখে ফুটিয়ে তোলে রঞ্জন। চিরকালই দেখে এসেছি বাড়ির ঝিটিদেরই অমুকের মা তমুকের মা বলে ডাকে লোকে। তোমার বান্ধবীকে যে কেন? কেন, তার কি একটা নামও নেই? আহা, নাম নেই? নাম আবার নেই? আমার বন্ধু বিনা মা? সুনন্দা ঝংকার দেয়। কেন, মা কথাটা বুঝি বড় মন্দ? নাকি সন্তানের নামে পরিচয় খুব খারাপ? মেয়েদের তো ওইটাই শ্রেষ্ঠ পরিচয়। ও তো আমাকে রুনুর মা বলে ডাকে। বাহ, চমৎকার, চমৎকার করে, অপূর্ব। তা ছেলে মেয়ে তো মানুষের দু-দশটাই থাকতে পারে, কজনের নামে পরিচয় হবে? সে যার যা খুশি। রুনুর এবার বন্ধু, তাইও আমাকে রুনুর মা বলে। আবার নিপুর বন্ধুর মায়েরা আমাকে নিপুর মা বলে। থামো থামো, ক্ষমা দাও। ধমকে ওঠে রঞ্জন। যেমন সব চারটি জড়ভরত জড়োদ্গব সখী জুটেছে। না, এইবার দেখে শুনে চারটি স্মার্ট ইয়ংম্যান সখা জোটাবো কোনো। বলে আর একবার সর্বাঙ্গে স্ফূর্তির হিল্লোল তুলে চলে যায় সুনন্দা। আর পরক্ষণে ঘরের বাইরে তার হই হই শোনা যায়। এই সেরেছে, 12টা বেজে গেল যে। ওরে ও নিপু, ও রুনু, স্নান করতে গেছিস না বসে আছিস? রবিবার বলে কি নাওয়া খাওয়ার ছুটি নাকি? আপাত দৃষ্টিতে মনে হবে নন্দা তার ছেলে মেয়েদের বকছে, কিন্তু কণ্ঠস্বর বিরুদ্ধ সাক্ষ্য দিচ্ছে। আদর আর প্রশ্রয়ে গলে পড়ছে নন্দার সুরেলা গলাটি। এই গলাটি আজও আছে। আড়াল থেকে শুনলে মনটা পুরনো দিনে ফিরে যেতে চায়, কিন্তু কাছে এলে না, না, কাছে থেকে না, দূরে থেকে রঞ্জন যেন কিছুতেই আর নন্দার নাগাল পায় না। রুনু, নিভু আর নন্দা, ওরা যেন একটা গ্রুপ, এবং ওদের মধ্যে নন্দা সম্পূর্ণ সার্থক। মাতৃমূর্তির বাইরে আর কোনো মূর্তি ওর নেই। কিন্তু কেন? ওর সেই প্রিয়া রূপটা কোথায় হারিয়ে গেল? শুধু হারিয়ে গেল নয়, হারানোর লোকসানটাও নন্দার মনের কোথাও দাগ বসাতে পারেনি। রঞ্জন ভাবল, এটা নন্দার একটা আরোপিত ভাব। যেহেতু একটা ছেলে আর একটা মেয়ে তার হয়েছে, সেই হেতু তাকে সবসময় মাতৃমূর্তি ধারণ করে বসে থাকতে হবে, এইটাই তার ধারণা। এখনো কি দূর করা যায় না এই ভুল ধারণা? উঠে পড়ে লেগে চেষ্টা করলে? ছেলে মেয়েদের আওতার বাইরে, সেই ওদের পুরনো পুরনো জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে, সিনেমায় গিয়ে মনে পড়িয়ে দেওয়া যায় না নন্দাকে পৃথিবী আজও তেমনই আছে,
অবিকল আছে তাদের সেই পূর্বরাগের দিনের যুগল যাত্রার জায়গাগুলি। হয়তো সেই মনে পড়িয়ে দেওয়ার মধ্যে থেকেই নন্দা আবার ফিরে পাবে নিজেকে। কিন্তু কখন পারা যায় কথা, কখন পাওয়া যায় নন্দাকে নিভৃতে? অনেক দিন থেকেই তো নন্দার ব্যবস্থাপনায় নিপুর বিছানা রঞ্জনের ঘরে, আর পাশের ঘরে সদুহিতা নন্দার সুখসজ্জা। রঞ্জন যখন এই ব্যবস্থার প্রতিবাদ করতে উদ্যত হয়েছিল, তখন নন্দা দিব্যি হাস্যবদনে বলেছিল, তা কি করব বলো, নিপু না হয় একাই শুলো, কিন্তু রুনুকে তো আর একটা ঘরে একা শুতে দিতে পারি না। কেন? ওরা তো দুই ভাই বোন, বরাবর একটা ঘরেই শুয়েছে। আরে বরাবরের ব্যবস্থা কি আর বরাবরই বহাল রাখা যায়? তাহলে এই ব্যবস্থায় বহাল রাখতে হবে। উপায় কি? অপরূপ ভঙ্গিতে হেসে উঠেছিল নন্দা। কালে ভবিষ্যতে মেয়েকে যখন জামাইয়ের ঘরে পাঠাবো, তখন অবশ্যই তোমার একটা সুরাহা হতে পারে। হ্যাঁ, তখন তুমি তোমার সাধের ভাড়ার ঘরে গিয়ে শুইও বলে চলে গিয়েছিল রঞ্জন, সেই অপরূপ হাসি অগ্রাহ্য করেই। তবু নন্দার ব্যবস্থাই চলে আসছে, অতএব নিভৃতি নেই। রঞ্জন ভাবল, খেতে বসেই বলবে, ছেলে মেয়েদের সামনেই বলবে, সোজা স্পষ্ট বলবে, মেট্রোর টিকিট কিনেছি দুখানা, তোমার ওই রান্নাঘরের কাজটা একটু কমিও সন্ধেবেলা। কি করবে ছেলে মেয়েরা? কাঁদবে, হাত পা ছুড়বে, হাসবে? চুলোয় যাক। মুখ জোর করলো রঞ্জন, কিন্তু বলা হলো না, খাবার টেবিলে বলা হলো না। নিজেই রঞ্জন আবহাওয়া খারাপ করে ফেলল, অথচ না করেও উপায় ছিল না। এক কাশি মাছের ঝাল, তার উপরে এক প্লেট ফ্রাই, সঙ্গে তরি তরকারি, মিষ্টি আর বাটি ভর্তি পায়েস নিয়ে খেতে বসেছে নন্দা। যেহেতু রবিবার, অতএব বেলা একটা অবধি বসে বসে রাঁধো আর খাও। এইগুলো তুমি খাবে? রঞ্জন প্রায় ধিক্কার দিয়ে ওঠে, কিন্তু নন্দা নির্বিকার। দিব্য প্রসন্ন বদনে মাছের কাশি টেনে নিয়ে বলে, খাবো না তো কি, দৃষ্টিদান করে জলে ভাসিয়ে দিয়ে আসবো। এই রেটে চালালে এরপর যে আর নড়তে পারবে না নন্দা। ইস, তোমাদের অল্পাহারি তিনজনের চাইতে আমি একলা বেশি খাটতে পারি গো। কথাটা মিথ্যে নয়, ভারী শরীর নিয়েও খাটতে পারে নন্দা প্রচুর। বাড়িতে তো হাত পায়ের বিশ্রাম নেই, পাড়া পর্যন্ত মাতিয়ে বেড়ায়। কাদের বাড়িতে নতুন জামাই আসবে, শৌখিন রান্না রেঁধে দিয়ে আসতে চলল নন্দা। কাদের মেয়েকে কোণে দেখতে আসবে, কি কাদের বউ ভাতের বউকে সাজিয়ে বসাতে হবে। নন্দার ঘুম নেই, তাকে সাজাতে ছুটবে নিজের ঘর থেকে উপকরণের খুঁটিনাটি বয়ে। লোকেদের ছেলে মেয়েদের বিয়ের ঘটকালিতেও নন্দার উৎসাহের অন্ত নেই। কি ভালো শাড়ি কিনবে, কে নতুন গয়না গড়াবে, নন্দাকে তাদের মার্কেটিংয়ে সঙ্গিনী হতেই হবে। তবু নন্দার শ্রমশক্তির প্রতি সমীহ দেখালো না রঞ্জন। বিরক্তিবঙ্কিম মুখে বলে উঠল, ওই খেয়ে খেয়েই মরবে একদিন, নচেত কোনোদিনও মরবো না। কি বলো? ঠিক কি না? হি করে হাসতে হাসতে পরনের শাড়ি মাছের ঝালের রসে মাখামাখি করে বসে নন্দা। মরতে তো একদিন হবেই, তা তোমার মতো ছটাক মেপে খেয়ে ওজন কমিয়ে মরবো কেন? খেয়েই মরবো। লোকের কাঁধে ঝরে যখন যাব, পথের লোক বলা বলি করবে, হ্যাঁ একখানা লাশ বটে, ভদ্রমহিলা বড় লোকের গিন্নি ছিল সন্দেহ নেই। উফ, কি সান্ত্বনা! নয় কেন? মরে যাবার পরও লোকে আমায় কি ভাববে, এই কথা ভাবতে ছাড়ে কেউ? কথার পিঠে কথা বেড়ে প্রসঙ্গ বদলে গেল, বলা হলো না সেই কথাটি। তা দুপুরবেলা প্রায় বেলা গড়িয়ে অবশ্য ঘরে এলো সুনন্দা। খাওয়া দাওয়ার পর ঠাকুর চাকরকে খাওয়ার তদবির করে ভাড়ার ঘর সামলে
পানের ডিবেটা হাতে নিয়ে। ছুটির দুপুরে এটুকু পাওনা আছে রঞ্জনের। কিন্তু রঞ্জন কি এই খুড়ি জেঠি মাসি পিসির মতো মহিলাটিকে চায়? পানের কথাটাই প্রথমে তুলল রঞ্জন। রাত দিন এই গাল ভর্তি পান খেতে লজ্জা করে না তোমার? ও মা, শোনো কথা। সত্যিকার পান দোষেই লজ্জা দেখি না লোকের, আর এই নির্দোষ কিলি পানে লজ্জা করবে? শোনো, রিবার মা এই নেশাটি ধরিয়ে মরেছে। হঠাৎ ড্রয়ার থেকে সেই তুলে রাখা ফটোটা টেনে বার করে রঞ্জন। চিনতে পারো একে? নন্দা একটুক্ষণ কৌতুক হাসি মুখে ছবিটার দিকে তাকিয়ে থেকে বলে, হুম, একটু একটু। একটা বাচাল ফাজিল মেয়ে ছিল। দুঃখের বিষয়, সেই মেয়েটার অপঘাত মৃত্যু ঘটেছে। রঞ্জন তীব্র স্বরে বলে, সুইসাইড করেছে মেয়েটা? আহা গো, মরে যাই, বাছা রে আমার। সুনন্দা হেসে ওঠে। কি ছিলে আর কি হয়েছ বুঝতে পারো নন্দা? যা ছিলাম তাই আছি, তাই আছি মশাই। হেসে ওঠে সুনন্দা। সেই বাচাল আর সেই ফাজিল, শুধু একটু যা মুটিয়ে গেছি। মুটিয়েছ শুধু দেহতেই নয়, মাথাতেও। নইলে একটু রাখতেও তো দেখি না। আরে, তোমার কথায় যদি রাখতে শুরু করি তাহলে তো মুহুর্মুহু রাখতেই হবে। তাতে ছেলে মেয়েদের কাছে মান থাকবে তোমার? একটু যেন গম্ভীর হয় নন্দা। ছেলে মেয়ে আর ছেলে মেয়ে, তুমি এমন ভাব দেখাও যেন জগতে কারুর ছেলে মেয়ে নেই, যেন জগতে আর কারুর ছেলে মেয়ে হয় না। দৃষ্টিভঙ্গিটা একটু বদলাও নন্দা। রাত দিন তোমার ওই রান্নাঘরে মোগলাই পরোটা, চিনে পোলাও আর নেপালি পাটিসাপটা নিয়ে পড়ে থেকো না। পড়ে থেকো না, আবার বাইরে টাইরে বেরোতে শেখো, বুঝলে? আহা, আমি কি বেরোই না নাকি? অর্ধমি তো বেড়াচ্ছি, বেরোচ্ছি তো। না, তোমার ওই বান্ধবীদের সঙ্গে মার্কেটিং করাকে আমি বেড়ানো বলি না। চলো না নন্দা, আজ ফেরি স্টিমারে ঘুরে আসি রাজগঞ্জে, কিংবা হ্যাঁ, চলো না। সুনন্দা মোহোৎসাহে উঠে বসে। আমি তো সব সময়ই প্রস্তুত, তোমারই তো সময় হয় না। ওঠো, উঠে পড়ো। এখন কি সন্ধেবেলা? আহা, ফিরে আস্তে আস্তে তো সন্ধ্যাই হয়ে যাবে। বেশি রাত হলে রুনুটার আবার ঠান্ডা লেগে যেতে পারে, কাশছে কদিন থেকে। সুনন্দা যখন কথা বলে একটানা দ্রুত তালে বলে যায়, কাজেই ওর কথার মাঝখানে কথা কইবার অবকাশ কেউ পায় না। রঞ্জনও পেল না। কথা শেষ হবার পর ভুরু কুঁচকে বলল, শুনু। এই দৃষ্টি আর প্রশ্নের অর্থ বুঝবে না, এত মাথা মোটা নিশ্চয়ই হয়ে যায়নি সুনন্দা। তাই উৎসাহ কিছুটা সীমিত করে বলে, মানে ওরা যাবে না? না। সেটা কি ভালো দেখাবে? কেন দেখাবে না কেন? রঞ্জন তীব্র স্বরে বলে, জগতে যে একেবারে চড়ে বেড়াও না তা তো নয়। সবাইকেই কি দেখো? যে কটা ছেলে মেয়ে তাদের আছে সব কটাকে আঁচলে বেঁধে বেড়াচ্ছে। সুনন্দা ঈষৎ অপ্রতিভভাবে বলে, তাই কি বলেছি আমি? আমার কেমন ভালো লাগে না। ওরা পড়ে থাকবে আর আমরা সেজেগুজে বেড়াতে যাব। তাছাড়া থেমে যায় সুনন্দা। ওরা শিশু নয় নন্দা, যে মা বাপের হৃদয়হীনতায় কাঁদতে বসবে, বুঝলে? ওই যুক্তিটাও অচল। কিন্তু তোমার তাছাড়াটা কি? সুনন্দা মুখ তুলে হেসে ফেলে, বলে, শিশু নেই, সেটাই তো সমস্যা। নিপু তো খেলতে যাবে, তাই এই সন্ধেবেলায় রুনুকে অতক্ষণের জন্য একলা বাড়িতে রেখে যাব? গানের মাস্টার আসবে যে। ছি ছি নন্দা, ছি।
নিকারে দগ্ধ করে ফেলতে চায় রঞ্জন। মনটাকে এত সেইকেলে আর এত নীচ করে ফেলেছ। আশ্চর্য, তুমি না একসময় বিয়ে পাশ করেছিলে? বিশ্বাস হয় না, ওই বাচ্চা মেয়েটা সম্পর্কে এই কথাটা উচ্চারণ করতে তোমার দ্বিধা হলো না? বাচ্চা বললেই বাচ্চা, সুনন্দা প্রবল স্বরে বলে। 15 বছর বয়স তো পার হতে চলল। সেটা একটা বয়স নয়, আসল কথা ওটা তোমার একটা ছুতো। মনে মনে এমনই স্থবিরত্ব প্রাপ্ত হয়েছে যে জীবনকে উপভোগ করবার ক্ষমতাও আর তোমার নেই। ঠিক আছে, তুমি তোমার মেয়েই পাহারা দাও, যেতে হবে না তোমাকে নন্দা। তা নিপু না গেল, অন্তত ওকে নিয়ে গেলেই বা কি হয়? সুনন্দা আপোষে সুরে মুচকে হেসে বলে। বলি, 5টা বাইরের লোকের সঙ্গেই তো যাওয়া, দুজনে তো আর গলা ধরাধরি করে যাব না। রাবিশ রাবিশ বলে সহসা উঠে পড়ে রঞ্জন এবং তোয়ালে সাবান হাতে বাথরুমে চলে যায়। অর্থাৎ একাই প্রস্তুত হতে চলল, সঙ্গিনীর তার প্রয়োজন নেই। তার রঞ্জন বিনা বাক্যে সাজগোজ করে নাকের সামনে দিয়েই বেরিয়ে যায়। সুনন্দা কি তাকে সাথে যাবে? নাক সে সহজে করে না, তবু মনে মনে বিরক্ত হলো রঞ্জনের অবুঝপনায়। মেয়েটাকে সঙ্গে নেবার কথায় এতই রাগ হলো বাবুর যে কথাই কওয়া হলো না। কেন, তাতে ক্ষতিটা কি হতো? দুজনে একলা বেরিয়ে বেড়াবো, এমনই বা বাসনা কেন? তরুণী নাকি, যে বয়সে যা মানায়। দুজনে গায়ে গা ঠেকিয়ে রাস্তায় না বেড়ালে আর জীবনকে উপভোগ করা হলো না? শুধু কাছাকাছির মধ্য দিয়ে অন্তরে অন্তরে স্পর্শ পাওয়া যায় না? ভালোবাসা কি 10 জনকে দেখিয়ে বেড়াবার জিনিস? কিন্তু সুনন্দার সিদ্ধান্তই যে ঠিক, তাই বা কে বলবে? জগতের পথে বেরোলে তো মনে হয় সেটা বুঝি দেখিয়ে বেড়াবারই জিনিস। পতিদেবতারা কতদূর বংশবৎ হতে পারেন এবং প্রেম সোহাগিনী স্ত্রীরা কতদূর ঝঙ্কারময়ী হতে পারেন, পথে ঘাটে তো অহরহ তারই লীলা বিকাশ। সন্ধ্যাবেলা বেরিয়ে সহসাই এমনই এক বন্ধু দম্পতির সঙ্গে দেখা হয়ে গেল রঞ্জনের। না, স্টিমারে বেড়াতে যায়নি রঞ্জন, এমনি গাড়ি নিয়ে বেড়াচ্ছিল রেড রোড ধরে। হঠাৎ পাশের একখানা গাড়ি থেকে কে চেঁচিয়ে উঠল, আরে আস্তে আস্তে! দুটো গাড়ি থমকালো। একখানি গাড়ি থেকে দুটি মুখ ঝলসালো, আর একখানি থেকে একটি। কি ব্যাপার, একা একা এমন বিরহীর মতো ঘুরছ যে? হই হই করে উঠল সুবিমল। তারপর সারা সন্ধ্যাটা তারা তিনজনে একত্র কাটালো। মাঠে বসে ছেলেমেয়ের গল্প করল, নামি রেস্তোরাঁয় ঢুকে অনেকগুলো টাকা খরচা করে সামান্য কিছু খেল। পরস্পর পরস্পরকে বাড়িতে আসার নেমন্তন্ন করল এবং অতঃপর বিদায় নিল। কিন্তু রঞ্জনের মন থেকে কি বিদায় নিতে পারল ওরা? বন্ধুপত্নীর সেই প্রতি কথায় প্রণয় কলহের কলাকলি এবং সেই ঈষৎ কাজল টানা চোখে স্বামীর প্রতি মুহুর্মুহ বিলোল কটাক্ষপাত, মুখের মধ্যে কি বারবার ছায়া ফেলতে লাগলো না রঞ্জনের? আর সেই ছায়ায় ছায়ায় হঠাৎ মনে হলো তার সমবয়সী সহপাঠিনীকে বিয়ে করবার মতো ভুল সংসারে বোধ করি অল্পই আছে। সুবিমলের চাইতে সুবিমলের বউ কম করে না হয় 10-12 বছরের ছোটই হবে। আর ছোট বলেই না আজও সুবিমল ওই সপ্রেম চাহনির মার খাবার সৌভাগ্য ভোগ করছে। আচ্ছা, 10-12 বছর পরে সুবিমলের বউও কি নন্দার মতোই বুড়িয়ে যাবে, নাকি যাবে না? হয়তো যাবে, কিন্তু কেন? মেয়েরা কেন এত তাড়াতাড়ি বুড়িয়ে যায়? বাড়ি থেকে খানিকটা দূরে গ্যারেজ। গাড়িখানা গ্যারেজে ঠেলে পুরে দিয়ে ওই কথাটাই ভাবতে ভাবতে আসছিল রঞ্জন। হঠাৎ মুখের ওপর সপাং করে একটা চাবুকের ঘা খেল। না, সত্যিকারের চামড়া চাবুকের অবশ্যই নয়,
মনের চামড়ায় কেটে বসে এমন একটা দৃশ্যের চাবুক। কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল রঞ্জন। শুধু ঝাপসা চৈতন্যের উপর একসঙ্গে ভাসতে থাকলো ঈষৎ কাজলটা না, দুজোড়া কালো চোখের দৃষ্টি। দুজোড়াই অবিকল এক জাতের, একেবারে এক। সপ্রেম, বিলোল, বঙ্কিম। ভুল হবার নয়। সুবিমলের সেই হাস্যলাস্যময় পূর্ণ যৌবনা স্ত্রীর কাজল কালো চাউনি এখানে এলো কেমন করে? রঞ্জন কি সামনে এগিয়ে যাবে? হঠাৎ বড় রকমের একটা ধমক দিয়ে দেখবে ওই দৃষ্টিটা বদলে গিয়ে আর কিরকম হয়ে যায়। না, দেখা হলো না। পারল না রঞ্জন এগিয়ে যেতে। শুধু রাস্তার ধারের এই বড় বাড়িটার ছায়ায় কোণের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সেই দৃষ্টি শেষবারের মতো আর একবার বিদ্যুৎ এনে কেমন করে বিদায় নিয়ে ফিরে গেল। আর কেমন করে সেই দৃষ্টিবানাহত ব্যক্তিটি চলে যেতে গিয়েও বারবার ফিরে ফিরে তাকিয়ে তবে পথ ধরল। কে ওরা? কে ওরা? রনু আর রনুর গানের মাস্টার না? রঞ্জন কি ঠিক দেখেছে? এ দেখা কি ভুল হয়? কিন্তু এ কটাক্ষ রনুর চোখে এলো কি করে? পেল কোথায়? ওরা চলে গেছে, তবু সেই ফাঁকা জায়গাটার দিকেই তাকিয়ে থাকে রঞ্জন আচ্ছন্নের মতো। ওর অনেক দিনের তীব্র প্রশ্নটার উত্তর পেয়ে গিয়েছে বলেই কি এমন স্তব্ধ হয়ে গেছে? মেয়েরা এত তাড়াতাড়ি যৌবনবতী হয়ে ওঠে বলেই বুঝি এত তাড়াতাড়ি বুড়িয়ে যায়। আর এইসব নবযৌবনাদের উপরে খবরদারি করতে করতে একেবারে বুড়িয়ে যায় তাদের মায়েরা। দোষ দেওয়া বৃথা। নিশ্চিন্ততা ঘুচলে আর রইল কি? আর যদি দোষ দিতে চাও রনুকে অথবা রনুদের, না, তাদেরই বা দোষ কোথায়? প্রকৃতি যদি তাদের হাতে সহসা এক ঝকঝকে নতুন ধারালো অস্ত্র তুলে দেয়, তারা তার সদ্ব্যবহার করবে না? শেষ হলো আজকের গল্প। আশাপূর্ণা দেবীর লেখা গল্প অঙ্কফল। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পর আপনাদের মতামতের অপেক্ষায় থাকে। কেমন লাগলো আপনাদের তা অবশ্যই আমার জানবার আগ্রহ থাকে। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আর যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।